বাংলা চলচ্চিত্রের সবচাইতে জ্বলজ্বলে তারাগুলোর মধ্যে একজন মেগাস্টার উজ্জ্বল। আজ ঈদ বিশেষ সম্পাদকীয়তে আজ আমরা এসেছি তার বাড়িতে, জানবো তার সিনেমার পেছনের কথা, ঈদের স্মৃতি আর অজানা কত শত গল্প। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, বসুন। আপনার ঈদের দিনের ব্যস্ততার মধ্যে আমরা চলে আসলাম, তো শুরুতেই জানবো ঈদ কেমন কাটছে। ঈদ 8-10 জনের মতোই কাটছে সবাইকে নিয়ে। আপনাদের যেমন কাটছে আমারও সেমন কাটছে। আপনি এখানে আমার সঙ্গে ঈদ মোবারক করতে আসলেন, সেরকম আমি আবার অন্যের সঙ্গে ঈদ মোবারক করতে যাই, সেটা আমার ফিল্মের কলিগস কিংবা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে কিংবা যারা ফ্যান্স আছে, যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, এভাবেই ঈদ কাটছে। এবং গতদিন ঈদের দিন ছিল, সেদিন আমি এই ঈদের যে সমস্ত বিষয় আশয় আছে সেগুলো, যেমন নতুন পোশাক পরা, নামাজ পড়া, কোলাকুলি করা, সেমাই খাওয়া, এইভাবেই কেটে গেছে। আর আজকে তো আপনার সঙ্গে আমার ঈদ মোবারক হচ্ছে। যদি ছোটবেলায় ফিরে যেতে চান তাহলে কোন ঈদটায় ফিরে যাবেন? সেই ঈদের দিনে এমন কি বিশেষ ছিল যেটা আপনি এখনো মিস করেন? মিস করার মধ্যে তো এখন সেই ছোটবেলার বন্ধুবান্ধব নেই, এখানে ওখানে দুষ্টমি করে বেড়ানো নেই, ভাই বোনদের সঙ্গে খুনসুটি করা নেই, আব্বা মা নেই, তো সমস্তটাই তো এখন মিস করছি। অ্যাকচুয়ালি তখন যে আনন্দটা হতো সেটা আমাকে নিজেকে আত্মকেন্দ্রিক একটা আনন্দ, মানে ঈদটা করছি, পারিপার্শ্বিকতা আছে ঠিকই, কিন্তু আমি যেটা উদযাপন করব সেটাই আমার কাছে প্রায়োরিটি। আর এখনকার যে সময়টা, এখন হচ্ছে সবাইকে নিয়ে ঈদটা করব, নিজের প্রায়োরিটিটা নাই, সবাই মাঝে বিলিয়ে দেওয়াটাই হচ্ছে এখন আনন্দটা। চিত্রনায়ক উজ্জ্বল কি ছোটবেলায় অনেক দুষ্ট ছিল? না, সেরকম দুষ্টু তো ছিলাম না, কিন্তু লাজুক ছিলাম। এখন এই মাঝে মাঝে যখন স্মৃতিচারণ করি যে লাজুক, খালি এমনই লাজুক ছিলাম যে হয়তো ইউনিভার্সিটি পর্যন্ত, যে আমাদের যারা নাটকের, আমি নাটক করেছি, তো সেই সময় যারা সহ অভিনেত্রী থাকতো, তো তারা স্বাভাবিকভাবেই দেখতে শুনতেও সুন্দর ছিল, মেধাবী ছিল, ইয়াং ছিল। এই তাদের দিকে তাকানোরও মনে করেন ইচ্ছে করতে চাইলেও তাকাতাম না আর কি, লজ্জায়, যে কি জানি কিভাবে কি হয় না হয়, এই সমস্ত বিষয় ছিল। কিন্তু সেখান থেকে যে উত্তরণটা চলচ্চিত্রে, সেখানে তো রোমান্টিক হিরো, তো রোম্যান্স সেখানে ডমিনেট করত। সেই সমস্ত কথা যখন চিন্তা করি, এই প্রথম দিকে তো ডিরেক্টরের অনেক বকা খেয়েছি যে এই নায়িকার দিকে ভালো করে তাকাও, রোমান্টিক লুক দাও, রোমান্টিক হয়তো একটু ধরো, একটু মানে ক্লোজ হও। কিন্তু হবে কি করে, ভিতরে তো সেই যে একটা লজ্জাবোধ, যেটা ছোটবেলা থেকে লাজুকতা, সেটাকে ডমিনেট করে। তারপরে ওই ধীরে 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 আর মানে পরের দিকে তো আর তখন মানে। তো এই যে একজন লাজুক উজ্জ্বল কিভাবে চিত্রনায়ক হয়ে গেল, তাও আবার রোমান্টিক হিরো? আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমি এসএম হলে থাকতাম। তো আমাদের সময় যেটা ছিল সেটা হলো যে একটা কালচারাল উইক হতো, যেটা বছরে শেষের দিকে সবার যখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যায়, তখন একটা কালচারাল উইক, স্পোর্টস হতো, নাটক হতো, গান বাজনার অনুষ্ঠান হতো। তো সেই সময় আমি নাটক করতাম রেগুলারলি। সেখান থেকে আমি এই রেডিওতে, তখন নাটক খুব জনপ্রিয় ছিল, সেই সময় রেডিওতে নাটক করতাম এবং অডিও দিয়ে, ভয়েস দিয়ে কিন্তু ক্যারেক্টারাইজেশন করতে হতো। এখানে তো ভিজুয়াল কিছু দেখতে পেত না, কিন্তু অডিওটাই এমনভাবে নাটক করতে হতো যে শ্রোতা নিজে নিজেই একটা ভিজুয়ালাইজেশন করতে পারতো একটা টোটাল নাটকে কিংবা একটা চরিত্রে। সেখান থেকে আবার আমি টেলিভিশনেও, তখন পাকিস্তান আমলে একটাই টেলিভিশন স্টেশন ছিল, তো সেই সময় যারা নাটক করতেন তার মধ্যে আমি অন্যতম একজন প্রধান শিল্পী ছিলাম নাটকের। এবং ইউনিভার্সিটিতে নাটক করাকালীন সময়ে এবং টেলিভিশনে নাটক করার সময়ে সুভাষ দত্ত তার একটা নতুন ছবি বিনিময় এটা করবে, সেই জন্য একটা নতুন নায়ক খুঁজছিলেন। আমার কাছে একটা খবর আসলো, আমি
তারপরে তার সঙ্গে দেখা করলাম, ইন্টারভিউ দিলাম। উনি আমাকে বললেন যে 4টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নিয়ে আসুন দেখার জন্য, যে মানে এমনি তো যেরকম ক্যামেরায় একরকম হয় মানুষের, আমরা যে কথা বলছি সামনাসামনি দেখতে একরকম, আবার ফটোগ্রাফিতে আর এক রকম, ক্যারেক্টার হলে পরে তার গেট আপ মেকআপে আর এক রকম। তো সেই জন্য আমাকে বললো, তো আমি গেলাম নিউ মার্কেটে গিয়ে একটা স্টুডিওতে, তখন ছবি তুলে নিয়ে আসলাম। সেই ছবিটা দেখে আমাকে সিলেক্ট করলো এবং তারপরে প্রথম ছবিটা সফল হয়, বিনিময়, সুভাষ দত্ত পরিচালিত। আর সত্য সাহার স্ত্রী রমলা সাহা সেই ছবির প্রযোজক ছিল। আমি ছাড়া ওই ছবিতে সবাই প্রতিষ্ঠিত শিল্পী ছিল চলচ্চিত্রের এবং জনপ্রিয় ছিল। কিছু বলা যায় না, কিছু শোনা হয় না, তবু আমার জানাতে কিছু ইচ্ছে করে। প্রথম সিনেমাতেই কবরীর মতো অভিনেত্রীর সাথে কাজ করতে পারার অভিজ্ঞতাটা একটু এই অভিজ্ঞতা তো ওই যে আগে বললাম একটু লাজুক ছিলাম, তো স্বাভাবিকভাবে সেই সময় সেই লাজুক পাড়াটা আরও আমাকে আস্তে পিস্তে অক্টোপাসের মধ্যে ঘিরে ধরে। একে তো জনপ্রিয়, তার মধ্যে সে আবার একটু মানে ওই তার যে ক্যারেক্টারাইজেশন ছিল আর কি, যারা তার সঙ্গে অভিনয় করেছেন কিংবা তার সঙ্গে সামাজিকভাবে, তো খুব আছে না যে একটু রেখে ঢেকে দুষ্টামির কথা বললেও সেটাকে একটা কাভারিং করে কথা বলা, কিংবা তার কোনো একটা জিনিস খারাপ লাগলে সেটাকে করা, ডাইরেক্ট কথা বলে কি এটা কোনো শর্ট হলো নাকি, হ্যাঁ এটা হিরো কোথা থেকে নিয়ে আসলেন এটা। এমনটা আপনাকে বলেছিল? আপনার তখন কেমন লাগছিল? মেজাজ খারাপ, লজ্জা, তারপরে পাবলিকলি হিউমিলিয়েট হওয়া। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সহশিল্পী হিসাবে সেখানে আবার তার যথেষ্ট কোঅপারেশন ছিল। মিনু, তুমি অমন করে ছুটছিলে কেন? বুঝি কি যেন হাসছি মনে হয়। ও তো পাগলি সোনিয়া, ভয়ের কিছু নেই, বড় ভালো মেয়ে। ও আচ্ছা, চলি। এমনকি একবারও হয়েছে যে তার সাথে আপনি কাজ করছেন কিন্তু কোনো শট আপনি একদম পারফেক্টলি করলেন, তার কোথাও ভুল হয়ে গেল, তখন তার রিঅ্যাকশন কি ছিল? এটার একটা খুব মজার ঘটনা একটা বলি আর কি। সেটা হলো, তো প্রথমটা ছিল এইটা, উনি একটা ছবি সুভাষ দত্তকে দিয়ে তৈরি করেছিলেন বলা কামন। সেই ছবিতে একটা মানে আমি তাকে থাপ্পড় মারবো, একটা চর দেবো আর কি। তো আমরা নর্মালি চর দিতে গেলে পরে যেভাবে ডাইরেক্টর কম্পোজ করে এবং দুজনের মানে গালের কাছে যাওয়ার সময় মুখটা সরায় নেয়, মনে হয় যেন রিয়েলি চর। এখন যেহেতু সে কবরী, যেহেতু সে প্রডিউসার, বড় হিরোইন, তখন আমিও তো হিরো, দেই কিন্তু কারেক্ট হয় না, কারেক্ট হয় না। তারপরে আমি সুভাষ দত্তের দিকে তাকালাম, তো উনি আমাকে বলল যে লাগাই দাও থাপ্পড়। একেবারে মানে যা করা দরকার আর কি, একটা থাপ্পড় খেয়ে কান্নাকাটি শুরু হয়ে গেল। তারপরে তো আবার তো কিছু এরকম আমাদের এরকম অনেক ঘটনা। মানে আপনি সত্যি সত্যি তার গালে ওই চটটা দিয়েছিলেন, তো তারপরে সে কিছু বলেনি যেহেতু সে বড় অভিনেত্রী, প্রোডিউসার ছিলেন? আমার সিকোয়েন্স হলো তাকে থাপ্পড় মারবো। এখন তুমি যদি নিতে না পারো তো সেটা তো আমার মানে ডিরেক্টর দিকে তাকাইতে হবে, ডিরেক্টর বলবে, তখন তো আর কোনো মাপ নাই। তো পরবর্তীতে ওইটা নিয়ে তার সাথে ব্যক্তিগত কোনো রেষারেষি তো হয়নি? শি ইজ এ ভেরি নাইস লেডি এবং একটা সফল জনপ্রিয় নায়িকা। এটা সে বুঝতে পারলো যে ফর দি বেটারমেন্ট অফ দি সিকোয়েন্স ডিরেক্টর ডাইরেকশন দিছে, সুতরাং আমি তো আর আমার ইচ্ছায় তো একটা অফ দি ক্যামেরা তো না, ক্যামেরার ভিতর ডিরেক্টরের রিকোয়ারমেন্টকে আমি ফুলফিল করেছি। তো তারপরে তো আরো অনেক অভিনেত্রীদের সাথে কাজ হয়েছে, আপনার খুব জনপ্রিয় একটা গান আছে শাবানার সাথে, সদরঘাটের পান। আর এই দুঃখের কথা বলবেন না, এটাও একটা দুঃখের ঘটনা আছে এই অনুভব ছবিতে। এটা হলো ছবিটার নাম অনুভব। তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয় 74-এ, পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পরে নানান ধরনের পা ল্যাংড়া হয়ে যাবে, এতে হবে না, তো যেগুলো ছবি আসার কথা সেগুলো বাদ হচ্ছে, আর যারা নিচ্ছে সাপোর্টিং রোলে চলে যাচ্ছে। এরকম হতে হতে মনও খারাপ যে ধীরে ধীরে কি আমি মানে পর্দা হারিয়ে যাচ্ছি কিনা, না ধীরে ধীরে আমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছি কিনা।
শাবানা ওই ছবিতে নায়িকা, এবং ও তো খুবই তখন মানে বক্স অফিসের খুব বড় নায়িকা আর কি। এখন আমি পোস্টারে গিয়ে দেখি যে শাবানা ছবি বিরাট করে দেওয়া, আমার ছবিটা ছোট, যাতে করে দর্শক শাবানার কথা ভেবে হলে যায়, আমার এই মানে কারণে যেন আবার কোনো ব্যবসার ক্ষতি না হয়। প্রতিটা মুভির আপনার পোস্টার আছে, আলাদা আলাদা ছবি আছে, এত সুন্দর করে বাড়িটা সাজানোর পরিকল্পনা কিভাবে? এখানে পরিকল্পনা মানে হলো ইটস অলমোস্ট লাইক নর্মালি কি হয়, মানুষ তার জীবনীটা লেখে, বই আকারে বেরোয় যে বাই জার্নি টু ফিল্ম অর জার্নি টু মাই ক্যারিয়ার ইত্যাদি। তো এখানে ওই আমি অনুপ্রাণিত হচ্ছি আমার মানে গৃহলক্ষ্মী দিয়ে, আমার স্ত্রী। তো সে বললো যে তোমার যেসব ছবি টবি আমার কাছে এগুলো সব ছিল, সেগুলো দেখে দেখে বললো যে এগুলো আমরা সব ছবিগুলো করি বড় বড় করে, তারপরে সেগুলো বিভিন্ন জায়গায় সেট করলো, এবং সেটাই যারাই আসে, তো এই প্রশংসা তো আমার চাইতে বেশি তার প্রাপ্য আর কি আসে। ভাইয়া, রোমান্টিক সিনেমার কথা তো শুনছিলাম, তো পরবর্তীতে তো আপনি ধীরে ধীরে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই গল্পটা একটু জানবো যে একটা রোমান্টিক ঘরানার চরিত্র থেকে কিভাবে নিজেকে একদম রাফ অ্যান্ড টাফ যুবক হিসেবে ফিল্মে আপনি আসলেন। এই সেই গল্প তো ঠিক অ্যাকশন ক্যারেক্টার যেরকম পর্দায়, ঠিক তেমনি মানে আমার ওই রোমান্টিক থেকে আগে বললাম না যে একটু লাজুক ছিলাম, পরে রোমান্টিক, এসব পরিবেশ থেকে তো বোঝা যাচ্ছে যে রোম্যান্সে ভরপুর সমস্ত হোল বাড়ি ঘর এরিয়া। তার মানে হচ্ছে যে আমার ঘরের যিনি, তিনি এখন আমার নায়িকা, এবং সেই জন্যই এত রোমান্টিক একটা পরিবেশ। হঠাৎ করে এখান থেকে যে অ্যাংরি হয়ে গেলাম, সেই সিনেমার পর্দায় অ্যাংরি হওয়ার গল্পটা করি। আমি ওই মমতাজ আলী সাহেবের কুদরত ছবিতে সাপোর্টিং হিরো ছিলাম, রোমান্টিক হিরো। তো উনি ওই যখন কর্মকাণ্ড শুরু করলেন, ফিল্মের ডাইরেকশন দিচ্ছেন, আমাকেও দিচ্ছেন, আমি পুরো ছবিটা, এবং তার যে টেকিং, তার মেকিং, তার অ্যাক্টিংয়ের মানে সেন্স, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে গত 10 বছর যাবত যে আমি চলচ্চিত্রে কাজ করছি, সেখানে যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের অবস্থান থেকে সেই পর্যন্ত ঠিক আছে যতদূর পর্যন্ত আমি এসেছি, কিন্তু এরপরে যদি আমাকে ক্রস করতে হয়, নেক্সট লেয়ারে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাকে এই মমতাজ আলীর মতো পরিচালকের দরকার। কারণ আমি মনে প্রাণে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এটা বিশ্বাস করি, ডিরেক্টর ইজ ক্রিয়েটর অফ স্টার্স। আমার সঙ্গে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু সেটাই হলো আমার বরাবরের একটা চিন্তা চেতনা, এবং সেভাবেই আমি আমার নিজের ক্যারিয়ারটাকে গঠন করেছি। তখন আমার মনে হলো যে এই মমতাজ আলীকে আমার সঙ্গে দরকার অ্যাজ এ ডিরেক্টর। তখন আমি আমার এই কোম্পানির জন্য, আমার নিজস্ব যে কোম্পানি ছিল প্রোডাকশন হাউস উজ্জ্বল ফিল্মস লিমিটেড, সেইখানে আমি তখন ওনাকে বললাম যে আমার একটা ছবি আপনি তৈরি করে দেবেন। উনি রাজি হলেন। আমি একেবারে প্রফেশনালি ওনাকে কন্ট্রাক্টর সই করে রেডি করে রাখলাম। কুদরত রিলিজ হওয়ার পরেই উনি আমার অফিসে আসলেন আমার ছবি তৈরি করার জন্য। বসার পরে সবচেয়ে যেটা ফানি মনে হলো আর কি, উনি আমার আমি প্রযোজকের চেয়ারে বসা, উনি ডিরেক্টরের চেয়ারে বসা, উনি বললেন যে আপকো কিসনে রোমান্টিক হিরো বানায়া। মানে হলো উনি আবার হিন্দি বলতো। উনি রাজ কাপুরের অ্যাসিস্ট্যান্ট ছিল, মুম্বাইয়ের যে ফেমাস শোম্যান রাজ কাপুর। তো উনি এই কথা বলার পরে তো আমার মানে মনে হলো যে আমার মানে আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। আমি ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, আমি নাটক করেছি, আমি বিভিন্ন রকম বুদ্ধিদীপ্ত কাজ, যারা মানে অফ ট্র্যাক কাজ করে তাদের সঙ্গে আমি আমি একটা ভদ্রলোক মানুষ। আমাকে উনি হঠাৎ করে অ্যাকশন হিরো মানে হচ্ছে যে এই পর্দার মধ্যে দেখা যাবে মানে দাড়ি মারামারি, চুল লম্বা টম্বা, তার পোশাক পরিচ্ছদ, এটা মানে সেই সময় মনে হয়েছে আমার কাছে যে এরা নর্মাল স্বাভাবিক সমাজের কোনো চরিত্র না। হিরো মানে হচ্ছে একেবারে ভোলাভালা, মার্জিত, মানে সে কোনো কিছু খারাপ কর্মের সঙ্গে জড়িত না। এটা বলার পরে আমার একটা জার্ক লাগলো। আমি চিন্তা করলাম যে আমি কি ভুল করলাম ওনাকে আমার এখানে ছবি তৈরি করতে বলে। এবং সেই সময় কিন্তু অধিকাংশ ছবি সাদা কালো হতো, আমারটা এটা কমপ্লিট রঙিন ছবি হবে। আমি তখন উনি এটা বলার পরে
তারপরে উনি নিজের থেকেই চলে গেলেন আমার ড্রেস রুম, যেটা মধ্যে আমাদের অফিসের মধ্যে কস্টিউমের মধ্যে গিয়ে উনি একটা পেলেন মানে একটা জ্যাকেট। সেই জ্যাকেটের মধ্যে আমি 1981 সালের গল্প করছি, আজকের গল্পটা এটা। সেই সময় সেই জ্যাকেটটা আমি হংকং থেকে কিনেছিলাম ঠান্ডার জন্য, বাঁচার জন্য, সেটাও ওখানে ছিল। উনি ওটা বের করলেন, বের করে হাত টাত শরীর টরে ওখানে ফারের ইনসাইডের যে আস্তটা ছিল ফার দিয়ে, এটা খুলে মিল গিয়া। আচ্ছা, উনি কি পেলেন আমি তো জানি না। পাওয়ার পরে ডাকলেন ড্রেসম্যানকে, বললেন যে এরকম তার ফিগার তৈরি করতে হবে, এইভাবে প্যাডেড কস্টিউম তৈরি করার নির্দেশ দিলেন। আমাকে বললেন চুল লম্বা করতে হবে, দাড়ি শেভ করা যাবে না, পুরো লুকটাই চেঞ্জ করে পুরো লুকটা একটা এখনকার যেরকম লুক হয়, এই যে হিরোদের একটু দাড়ি মারি, লম্বা চুল অ্যাকশন হিরোদের যেরকম হয়, এখন তো আর অ্যাকশন হিরো না, হিরোদের চেহারার মধ্যে সবাই দাড়ি। এর দাড়ি দুড়ি আমরা শেষ করে আসছি সেই 1980, 81, 82 সালে। যাই হোক, সেই ছবির আগা গোড়া হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টারই হলো আমি যে ছবিতে মাস্তান ডাকু একটা ছবি ছিল, সেই চরিত্র। এখান থেকে দর্শকের কাছে যাওয়ার পরে মনে হলো যেন আমাকে মোটামুটিভাবে গ্রহণ করে নিয়েছে। ব্যবসায়িকভাবে সেই ছবি সেরকম কিছু হয়নি। নেক্সট ছবিটাই যেটা আমরা করলাম সেটা হলো নসিব, অ্যান্ড এটা আমাকে আমার ইমেজকে 100% অ্যাকসেপ্ট করলো। আমার ছবিটা সুপার বাম্পার হলো, এবং উজ্জ্বলকে আমি নায়ক উজ্জ্বল অ্যাজ এ অ্যাকশন হিরো এবং নায়ক উজ্জ্বল অ্যাজ এ ফাইন্যান্সিয়ালি মোটামুটিভাবে একজন প্রডিউসার হিসেবেও, এই দুটোর কম্বিনেশনে আমি চলচ্চিত্র শিল্পের একটা নতুন ইমেজ তৈরি করে আমার এই চলাচল শুরু করলাম। এখন ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আছে বলিউডে, সেখানে আমরা এখনো আগের যে হিরোরা ছিল, যেমন অমিতাভ বচ্চনের কথা যদি বলি, তিনি এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন। আপনাদের মতন কিংবদন্তি তারকাদের আমরা এখনো বড় পর্দায় সেভাবে কেন পাই না? হ্যাঁ, আপনি মানে আমার মনের কষ্টের মধ্যে আর একটুখানি ঘি দিয়ে দিলেন আর কি। আমরা যখন ম্যাচিওর, আমরা যখন সব কিছু বুঝি, সেই সময় আমাদেরকে ব্যবহার করার কেউ নেই। একটু আগে আপনাকে বলেছি আমি যে শিল্পী, তাকে ব্যবহার করে হলো পরিচালক। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যারা এখন খুব ম্যাচিওরড আর্টিস্ট, তাদেরকে ব্যবহার করার জন্য ব্যবহারকারী নেই, তাদেরকে ব্যবহার করার জন্য চরিত্র নেই, সেই রকমের গল্প নেই, সেরকম কাহিনী নেই। কিন্তু নেই জন্যই কিন্তু আজকে আমাদের চলচ্চিত্র শিল্প, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা একেবারে গ্রাউন্ডেড। এটার মানে যখন আমরা দেখি, আজকে আপনারা যে উজ্জ্বলকে দেখছেন, যে উজ্জ্বলের বাসায় আপনারা আসলেন, আমরা সুন্দরভাবে সবাই মিলে একটা কর্ম করছি, সেই উজ্জ্বলের জন্ম যে এফডিসিতে, সেই এফডিসিতে যদি আপনি এখন যান, তাহলে দেখবেন যে এটা একটা বিরান ভূমি। এখানে কোনো কর্মকাণ্ড নেই, এখানে চলচ্চিত্র হয় না, কিছু হয় না, শুধু কতগুলো গোডাউনের মতো বিল্ডিং, ওখানে দাঁড়িয়ে আছি, ইটের জঙ্গল, এবং কোনো কর্মকাণ্ড নেই। এটা যখন আমরা দেখি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা কিছু করতে পারি না, অসহায়। এই বিষয়টা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, যে আপনাদেরকে কিভাবে আরো আপনাদের জন্য শক্তিশালী চরিত্র যাতে লেখা হয়, সেরকম কাজ যাতে আরো হয়, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি এখন এই কথার প্রসঙ্গে যে কথা এসে যায়, আপনি দেশবাসী সবাই জানে আমি রাজনীতির সঙ্গে জড়িত, এবং আমি বিএনপির কালচারাল সেক্রেটারি। তা আমাদের যদি সরকার জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সামনে একটা সুযোগ আসবে, যে সুযোগে এই চলচ্চিত্র শিল্পকে আবার রিমডেলিং করা, রিশেপিং করা, এইটার অন্তত শেষ করতে না পারলেও একটা সুন্দর করে শুরু করতে পারবো। যেমন আমাদের এই চলচ্চিত্র শিল্প কিন্তু শুরু হয় 1957-এ মুখোশ ছবির ভিতর দিয়ে। সেই সময় সেই মুখোশ ছবির সাউন্ড এবং পিকচার নেগেটিভ প্রিন্ট করার সময়, এটা আপনি জানেন বোধহয়, দেখছেন কিনা আমি জানি না, ম্যারিড প্রিন্ট বলে, যেটা ওই যে সেলুলয়েডে আগে যেগুলো প্রজেক্টারে সিনেমা হলে চলতো, সেই ছবিগুলোতে লোডিং করার জন্য মেশিনে সাউন্ড ট্র্যাকটা থাকতো ওখানে 19.5 ফ্রেম অ্যাডভান্স, আর পিকচারটা থাকতো 19.5 ফ্রেমে, পিকচারটা থাকতো। মেশিন শুরু হলে পরে তাহলে আপনাকে সাউন্ডটা প্রিন্ট করতে হবে 19.5 ফ্রেম অ্যাডভান্স। এটা জানতো না, কাট টু কাট করতো, ওইখান থেকে যখন করতো দেখা গেল যে পুরো ছবি আউটপুট সাউন্ডের সঙ্গে। সেখান থেকে ধীরে 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 কিছু কিছু মানুষ উৎসাহী হয়ে চলচ্চিত্র শিল্পকে
মনে করেন শুরু করে দেয়। করার পরে মুস্তাফিজ, এহতেশাম, খান আতা, ফতেহ রোহানি, আনোয়ার হোসেন, কাজী জহির, মমতাজ আলী, এরা দীর্ঘ 10 বছর এই চলচ্চিত্রকে একটা নতুন আঙ্গিকে, সৃজনশীল কাজে, বাণিজ্যিকভাবে একেবারে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে কিন্তু নাটক, টেলিভিশন কেউ কুল কিনারা পেত না। সবাই আসতো, সিনেমায় আমি গান গাইব, সিনেমায় আমি অভিনয় করব, সিনেমায় আমি নায়ক হব, নায়িকা হব। কিন্তু সেই সুযোগটা পেতে অনেক কষ্ট, অনেক সাধনা করতে হতো, যে গল্পটা আমি আপনার সঙ্গে একটু আগে করলাম। তো এখন আমাদের এই ইন্ডাস্ট্রিকে যদি আবার করতে হয়, এখন একটা প্রযুক্তির বিশাল বড় একটা পরিবর্তন এসছে। আর বর্তমান আমাদের যে ইয়াং জেনারেশন, যারা এখন চলচ্চিত্রের সঙ্গে কিংবা নাটকের সঙ্গে যে এই প্রযুক্তিকে ব্যবহার করছে, ক্যামেরা, এডিটিং, এই সব কিছুর একটা আমূল পরিবর্তন হয়ে গেছে সেই অ্যানালগ সিস্টেম থেকে এই প্রযুক্তির কারণে ডিজিটালাইজেশনের জন্য। তো সেই ডিজিটালাইজেশনের সঙ্গে আমরা আগের জেনারেশন এবং বর্তমান এই যে ডিজিটালাইজেশন ওর প্রযুক্তি, এটাকে আমরা ট্রানজিশনটাতে কানেক্ট করতে পারি না, যে জন্য এখন সার্কিট ব্রেকার পড়ে গেছে। এই দুটোকে যতক্ষণ পর্যন্ত কানেক্ট করা যাবে না, ততক্ষণ পর্যন্ত আবার মেশিন চলবে না চলচ্চিত্রে। তো সেই ক্ষেত্রে ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের যেরকম এফডিসি আছে, এফডিসিতে এখন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। এখানে ফিল্মের একাডেমি দরকার, এখানে ট্রেনিং দরকার, এখানে ছেলেমেয়েরা অনেকেই অতি উৎসাহী। একটা সময় আমাদের দেশে যে নিউজ হতো মানে টেলিভিশনে, সেই নিউজের কিন্তু সেরকম কোনো ভ্যালু ছিল না। এখন কিন্তু নিউজ হলো সবচাইতে টপ পপুলার একটা বিষয়। তারপরেই চলে গেছে হলো টক শো, তারপরে চলে গেছে হলো ধরেন নাটক। সিনেমা কিন্তু নাই, সিনেমা সেই পুরোনো আমলের সেই ছবি টবিগুলো এগুলো চলছে। কিন্তু আবার আমি মনে করি যে নতুন জেনারেশন, দে আর হেড অফ দেয়ার এজ, তাদের যে ট্যালেন্ট, তাদের যেরকম মানে মেধা, সেই মেধাকে একটা সুযোগ যদি করে দেওয়া হয় এই ফিল্ডটাতে কাজ করার জন্য, আমি মনে করি যে অত্যন্ত পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতামূলক একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আমরা আবার শুরু করতে পারি। আর একটা ব্যাপার আছে যে এই কন্টেন্টটাকে দেখাতে হবে, তো দেখানোর জন্য সিনেমা হল দরকার। সিনেপ্লেক্স নাই, আমাদের সময় 1400 সিনেমা হল ছিল, এখন সেটা 14টাতে এসে আমি দাঁড়িয়ে। এই বিষয়টাতেই জানতে চাচ্ছিলাম যে আপনাদের সময় যে পুরো বাংলাদেশে অসংখ্য সিনেমা হল ছিল এবং প্রত্যেকটা সিনেমা হলেই সিনেমা রিলিজ হওয়ার পর হাউসফুল হতো। এখন ধীরে ধীরে এই যে সংখ্যা কমে যাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কমে যাচ্ছে না মানে হলো যে কন্টেন্ট নাই। তো কন্টেন্ট না থাকলে পরে সিনেমা রেখে কী করবে? সেটা তো একটা ব্যবসা কেন্দ্র। ইট ইজ ভেরি ইজি। আপনার এখন আগে যেরকম ফিল্মের বিরাট ডিশ ছিল, সেটাকে নিয়ে যাওয়া, সেটাকে চেক করা, সেটাকে প্রজেক্ট করা, এটা একটা হিউজ একটা মানে লেবোরিয়াস একটা জব ছিল। এখন ধরেন আপনি যদি এইভাবে আমরা কল্পনায় যদি মনে করি এটাকে আরও ওয়ার্কআউট করতে হবে, ধরেন এফডিসিতে একটা সেন্ট্রাল সার্ভার আছে। এখন এফডিসিতে কন্টেন্ট মেকিং যারা করতেছে, তারা আসলে এফডিসিতে তারা একটা থোক দিল যে আমি এই টাকাটা দিলাম, আমি একটা ছবি তৈরি করবো, নেন। আপনি সব কিছু তাকে দিলেন, ফেসিলিটি সব কিছু দিলেন, সে কন্টেন্টটা তৈরি করলো। কন্টেন্টের মার্কেটিংও করবে এফডিসি। দেয়ার শুড বি অ্যানাদার ওয়ে ফর দ্য মার্কেটিং। অনলাইনে এটা স্ক্রিনিং হবে, অনলাইনে টিকিটিং হবে, বিক্রি হবে, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সব কত টাকা রেভিনিউ আসলো, কত টাকা কী হলো না হলো সব দেখলেন। দেখে যদি কন্টেন্ট মেকার কাছে যদি কোনো টাকা এফডিসি পায়, সে টাকা সে অ্যাডজাস্ট করে নেবে। এক্সিবিটারের কাছে গিয়ে যদি কোনো টাকা পায়, সেটা এফডিসি অ্যাডজাস্ট করে নেবে। এবং সেইভাবে যদি একটা সরকার চায় যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করব, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইটস ভেরি ইজি জব। এখন যেহেতু টেকনোলজি আছে, আপনি একটু প্ল্যান করে একটা পলিসি করে যদি শুরু করেন। এখন যেভাবে ওটিটি প্ল্যাটফর্ম চলছে, যেভাবে আপনার নাটকের ব্যবসা হচ্ছে, তো সিনেমার ব্যবসা না হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে। ভাইয়া, আমরা তো সিনেমার বিষয়ে আবারও কথা বলতে যাচ্ছি। তো সিনেমায় যখন আপনি অ্যাজ এ হিরো ছিলেন, তখন কিন্তু আপনার সমসাময়িক আরও অনেক লিডিং হিরো ছিল।
তো আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখি কিছু পলিটিক্সের শিকার হয়ে অনেকে কাজ পাচ্ছে না, আবার অনেকে একা প্রভাব খাটানোর চেষ্টা করে। আপনার সময় কি সেরকম কোনো কিছু হয়েছিল? দেখেন, আমাদের সময় চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রিটা ছিল, সেখানে শিল্পী বলেন, কলাকুশলী বলেন, প্রযোজক বলেন, আমরা একটা পরিবারের মতো আয়োজনের ভিতর দিয়ে আমরা এই কর্মকাণ্ডগুলো করতাম চলচ্চিত্রে। আর যদি আপনি মনে করেন আমাদের সমসাময়িক নায়কদের কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা একসঙ্গে আমরা 3-4 জন এই 1970-তে আসি। যেমন আমি সুভাষ দত্তের বিনিময় ছবিতে, ফারুক এইচ আকবরের জল ছবি, জাফর ইকবাল খান আতার আপন পর, আর আমাদের ল্যাবরেটরি ইনচার্জ ছিল চিশতি সাহেব, তার ছেলে ওমর চিশতি। সে ছিল ওই লেট দেয়ার বি লাইট কিংবা এই জয়রানের বোধহয় একটা কোনো ছবিতে। পরবর্তীতে এসে সংযোজিত হয় আলমগীর, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন, তারপরে এদের পরের যে জেনারেশনটা আছে সেখানে জসিম, মান্না, এরপরে যেটা যারা আসেন আর কি। তো এইভাবে ধারাবাহিকভাবে এত বলতে গেলে তো অনেক। তো তখন ছবি ছিল প্রচুর, আমরা বছরে 50টা ছবি তো মুক্তি পেত, 50টা ছবি পাইপ লাইনে থাকতো, আরও মানে প্রায় 50টা ছবি হয়তো স্ক্রিপ্টিং প্রিপারেশন, আর এইরকম একটা স্টেজের মধ্যে এত কাজ। এবং এক একটা ছবিতে যেটা ইমেজের কথা বলেছি, যেমন আমার একটা ইমেজ, রাজ্জাক ভাইয়ের একটা ইমেজ, ফারুকের একটা ইমেজ, যেমন গ্রামের একটা প্রতিবাদী যুবক। তো ফারুকের চাইতে যোগ্য আর কেউ তো নাই। একটা সামাজিক নাটকীয় ড্রামাটিক একটা ক্যারেক্টার, সেখানে রাজ্জাক ভাই, আলমগীর, এরা অ্যাকশন ছবি, ওই সোহেল রানা, আমি, জসিম, এই ধরনের আমরা যারা অ্যাকশন ছবি করতাম। তো সুতরাং এখানে পলিটিক্সটা যেটা হতো সেটা ছিল আমাদের ট্রেড পলিটিক্স। যেমন প্রযোজক পরিবেশক সমিতি ছিল, শিল্পী সমিতি ছিল, পরিচালক সমিতি ছিল, সেখানে যারা নেতৃত্বে আসতে চায়, তো সেটা নর্মালি যেভাবে পেশাগত এরিয়াতে যে পলিটিক্সটা হয়, সেই পলিটিক্সটা ছিল সার্টেনলি কোনো জাতীয় পর্যায়ের কোনো রকমের যে আমি এই রাজনৈতিক দল করি, আমি ওই রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক, এটা কখনোই আমাদের মধ্যে ছিল না। আমরা সবাই মিলে যার যার রাজনৈতিক চিন্তাভাবনা তার কাছে, যার যার পেশাগত যে সমস্ত সমিতিগুলো, সেই চর্চাগুলো ছিল সেইভাবে। আর পর্দার ভিতরে যেটা ছিল সেখানে আমরা সাংঘাতিক সিরিয়াস ছিলাম। একটু আগে আমি বলেছি আপনাকে যে এইটা অত্যন্ত কঠিন একটা কাজ, কারণ জনগণকে সন্তুষ্ট করে আমাদের জীবন এবং জীবিকা এইটার উপরে নির্ভর করে। পর্দার ভিতরে আমি কি যেটা করছি আমার ইমেজের উপরে। দীর্ঘ অভিনয় জীবনে তো অনেক ধরনের সিনেমায় কাজ করা হয়েছে, এমন কোনো চরিত্র কি আছে যেই ধরনের চরিত্রে আপনার কাজ করার খুব ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, সেই আক্ষেপটা এখনো আছে? দেখেন, ব্যাপার হলো যে আমি তো খুব ওয়াইড রেঞ্জের আমার সুযোগ হয়েছে, যেখানে আমি হয়তো ইন জেনারেল কোনো সুযোগ সুবিধার জন্য অপেক্ষা করিনি। আমার সুযোগ সুবিধা আমি নিজেই তৈরি করে নিয়েছি। এবং এটা আমি এখন যখন বসে চিন্তা করি আমার নিজের সম্পর্কে, যে আমি কি কি করলাম, কি কি আমার হলো, কি আমার ব্যর্থতা ছিল, কি আমার এখন সফলতা, কতটুকু আমার প্রতিভা, কতটুকু আছে নেই, বিকজ অফ দি ইনফরমেশন টেকনোলজি। এখন তো সব কিছুই আমরা হাতের মুঠোর ভিতরে। তো সেদিক থেকে যদি চিন্তা করে দেখি, তো আমি কিন্তু সবসময় একটা অফ ট্র্যাক একটা ক্যারেক্টার, আমি কাউকে কোনো সময় ফলো করিনি। আমি ঠিক অপরিপূর্ণ এই কথাটা আমি বলতে চাই না। বর্তমানে তো সিনেমা রিলিজের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি নেগেটিভ মার্কেটিংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সিনেমা রিলেটেড কারো সম্পর্কে, হিরো বা হিরোইনের ব্যাপারে কোনো গুজব ছড়িয়ে দেখা যায় মানুষের মুখে মুখে আলোচনায় নিয়ে আসা হয়। আগে আপনাদের সিনেমার প্রচারণাটা আসলে কিভাবে হতো? দেখেন, শো বিজনেস শব্দটা হলো, সিনেমাটা হলো শো বিজনেস, এবং শো বিজনেসের সবচাইতে টপ যেটা, সেটাই হলো ফিল্ম, মুভি। ছবির উপরে, সিনেমার উপরে নির্ভর করে প্রিন্ট মিডিয়া ছিল, চিত্রালী, পূর্বাণী, চিত্রাকাশ, ফোর্টনাইটলি ম্যাগাজিন বেরোতো, মান্থলি ম্যাগাজিন বেরোতো, ঈদের সময়ে স্পেশাল ম্যাগাজিন বেরোতো। আমি যে একটা আমার প্রথম অ্যাকশন ছবির কথা বললাম,
যেহেতু আমি নিজে প্রডিউসার এবং নিজে ওই ছবির আমি নায়ক, আর আমার ইমেজটা জিরো, অ্যাকশন ইমেজ, তাহলে আমার ইমেজটাকে দর্শকের কাছে রিবিল্ড করার জন্য আই হ্যাড টু স্পেন্ড লট অফ মানি, লট অফ পাবলিসিটি। 15 লক্ষ টাকা দিয়ে সেই সময় আমি ছবির টোটাল কস্ট 7 লক্ষ টাকা হচ্ছে সেই ছবির খালি আমার অ্যাডভার্টাইজিং বাজেট, অ্যান্ড আই স্পেন্ড দ্যাট মানি। পত্রিকায় যদি অ্যাড না আসতো বৃহস্পতিবারে, শুক্রবারে ছবি রিলিজ হয়েছে যে এইটাই মনে হতো না এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতো পরিবার। সেই জিনিসটা এখন টোটালি বন্ধ হয়ে গেছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে শুধু দিলেই একটা ছবির ব্যাপারটা তুলে ধরা যায় না। আর একটা কথা যেটা আপনি বললেন যে নেগেটিভ পাবলিসিটি ইজ এ ভেরি টেম্পোরারি ম্যাটার। যেটা রিয়েল, যেটা বাস্তব, আপনি সত্যকে কখনো মিথ্যার আড়ালে নিতে পারবেন না। মিথ্যা মিথ্যাই, গুজব গুজবই। এখনকার যে নায়ক নায়িকা, কেউ পর্দায় নাই, সব ক্যামেরার পিছনে, সোশ্যাল মিডিয়ায় এসে তার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কথাবার্তা বলছে, কিন্তু পর্দায় তো আমরা তার সিনেমা তো কিছু দেখি না। যার সিনেমা দেখি তার কথাবার্তা শুনলে মনে হয় না যে সে সিনেমার মধ্যে যাকে দেখলাম আসলে সোশ্যাল মিডিয়াতে যে কথা বলে, এই দুটোর মধ্যে আমরা সিনক্রোনাইজেশন পাই না। তো এই সমস্ত অগোছালো এলোমেলো সিচুয়েশন হওয়ার কারণে আমাদের আজকের চলচ্চিত্রের যে দুর্দশাটা, এগুলো কিন্তু কারণ যে আপনাকে তো সিনেমার পর্দায় লোককে দেখাতে হবে। আপনার কর্মটা, আপনার যা কিছু আছে ক্যামেরার সামনে আপনি দেখাবেন। ক্যামেরার পিছনে তো যারা থাকে তারা তো টেকনিশিয়ান, তারা তো প্রচার চায় না। এখন দেখা যায় যার মানে এমন সিচুয়েশন হয়ে গেছে যে ক্যামেরার পিছনে যারা ছিল তারা ক্যামেরার সামনে চলে আসছে, তারা ওই ইউটিউবের মধ্যে ইউটিউবার হয়ে গেছে, কথা বলছে, অমুক করছে তমুক করছে। একজন ডিরেক্টর, তার কোনো ছবি নাই। একজন নায়ক কিংবা একজন নায়িকা, সে একটা মানে মডেলিং করার চেষ্টা করে কিংবা একটা দোকানে গিয়ে ফিতা কাটতেছে, এটা তো কাজ তার না। এই কাজ তো যাদের দে আর ডিফারেন্ট অরিজিন। একটা মডেল সে যাবে, মডেলিং ইজ অলসো অ্যানাদার প্রফেশন। এখন দেখা যাচ্ছে যে একজন নায়ক যাচ্ছে, একজন নায়িকা যাচ্ছে একটা দোকানের ওপেনিং করতে। দিস আর ভেরি ফানি থিং। মানে নিজের ইমেজটাকে আপনি তো এইভাবে নষ্ট করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। ভাইয়া, ঈদের অনেক আড্ডা হলো, অনেক গল্প শুনলাম। এবার আপনার সিনেমার খুবই জনপ্রিয় একটা ডায়লগ শুনে আমাদের ঈদ বিশেষ সম্পাদকীয়টা শেষ করতে চাই। তুমি তো যত সহজে বললে, কাজটা কিন্তু অনেক কঠিন। আমরা যখন যে কোনো ছবির শুটিং করি তখন আমাদের একটা পারিপার্শ্বিকতা থাকে, এনভায়রনমেন্ট থাকে, কস্টিউম থাকে, লাইটিং থাকে, মুড থাকে, মানে ইউ জাস্ট লস্ট, হারিয়ে যেতে হয় যদি প্রপারলি তুমি সেটাকে করতে হয়। তো সেই জন্য মানে আচ্ছা ট্রাই করি আমি একটু, মানে তুমি আমাকে সহযোগিতা করো। ওই সংলাপটা তো অত মনে নেই, তুমি একটু এই একটু বলার চেষ্টা করো দেখে যে মানে সেটা হয় কিনা। আমি এখানে পজিশনটা নিচ্ছি। লেখাপড়া শিখে আপনারা হয়েছেন অমানুষ। তোমাদের কোডের ভিতর লুকিয়ে আছে শয়তান। তোমরা 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 সব অমানুষ, বেঈমান। আমার মতো একটা সাধারণ মানুষকে হুজুর, আমি অপরাধী না, হুজুর, আমি অপরাধী।